সংস্কার যদি আমরা সঠিকভাবে চাই তাহলে জনগণের জন্য যেভাবে কাজ করা যেতে পারে সেই ভিত্তিতে সংস্কার। মানে রাজনৈতিক দলরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পুরো আস্থা রেখেছে। জুলাই অগস্ট আন্দোলনের পর আমরা সবাই এক ডাকে, মানে ইনক্লুডিং ইন্টারিম সরকারের যারা আছেন তারা সবাই, বাইরে রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই এক ডাকে কিন্তু বলেছে প্রথম দায়িত্ব ইন্টারিম সরকারের, যারা নিহত হয়েছে তাদের সম্মাননা। প্রথমে একটা জিনিস বলাটা গুরুত্বপূর্ণ যে সংস্কার এবং নির্বাচন এই দুটো একে অপরের সম্পূরক, সাংঘর্ষিক না। মানে আমাদের আলোচনাগুলো এমন আলোকে আজকাল আমি দেখছি, বা বেশ কিছুদিন ধরে এমন আলোকে দেখছি যে দুটো সাংঘর্ষিক জিনিস, মানে একটা হলে আরেকটা হবে না, মানে আমি এইটা করলে ওইটা করতে পারবো না। না ভাই, দুটো সর্ট অফ দে গো হ্যান্ড ইন হ্যান্ড। মানে প্রথমত সংস্কার যে কোনো গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা সারাক্ষণ হতে থাকবে। বড় দাগে যখন সংস্কার দরকার তখন সেটা বড় দাগে একটা না কিছুদিন হবে বা হতে থাকবে। কিন্তু এই সংস্কার করবে কে এবং কেন? তো কেন করবে? প্রথমত সংস্কার যদি আমরা সঠিকভাবে চাই তাহলে জনগণের জন্য যেভাবে কাজ করা যেতে পারে সেই ভিত্তিতে সংস্কার। সো জনগণের সরকার তৈরির সংস্কার। তো সঠিক জনগণের সরকার তৈরির সংস্কার আমরা একটা আর্গুমেন্ট করতেই পারি যে জনগণের একটা নির্বাচিত সরকার আরো ভালো করতে পারে। এই আর্গুমেন্ট এখন আমরা করছিও না, কেউ বেঁধেও নাই এই আর্গুমেন্টে। কারণ বিশাল একটা আন্দোলনের পর আমরা সবাই মিলে ম্যান্ডেট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠা করি অন্তর্বর্তীকালীন সরকারকে। সো তাদের প্রতি আমাদের সবার বিশাল সম্মান আমার তো নিশ্চয়ই আছে, এবং স্পেশালি আমাদের বিশ্ববরণ্য যেই ব্যক্তিত্বকে আমরা পেয়েছি সরকার প্রধান হিসাবে, নোবেল লরিয়েট মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার প্রতি তো আমাদের মানে পুরোপুরি 100% বিশ্বাস, আস্থা সব কিছু আছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে রিফর্ম কন্টিনিউয়াস প্রসেস, নির্বাচন জনগণের আপনার কি বলো নাম অধিকার। সো জনগণের অধিকার নিয়ে যদি আমরা রিফর্ম করি সেটা আছে। এখন এই সরকারকেও রিফর্মের আমরা ম্যান্ডেট দিয়েছি। এখন রিফর্মের ম্যান্ডেট যেহেতু দিয়েছি তাহলে প্রথম প্রশ্নটা আসে হলো কোন কোন রিফর্মে ওনাদের সবচেয়ে বেশি আপনার অ্যাটেনশন দেওয়া উচিত, হ্যাঁ, জোর দেওয়া প্রয়োজন। তো সেই জায়গায় আসে হলো যে এই যে জনগণের অ্যাকচুয়াল অধিকার তার হাতে ফিরিয়ে দেওয়া হ্যাজ টু বি দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিফর্ম। এটাও রিফর্ম কিন্তু, বাট এটা ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিফর্ম। তো এইটার জন্য কি করতে হবে? মানে নির্বাচন দিতে হবে। তো নির্বাচন দেওয়ার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট রিফর্ম? তো এখানে একটা বড় দাগে আসবে, নির্বাচন দিতে হলে নির্বাচন কমিশনের রিফর্ম হতে হবে। নির্বাচন দিতে হলে আমরা যেই পদ্ধতিতে নির্বাচন দিব সেই পদ্ধতিগুলো পরিষ্কার হতে হবে। নির্বাচন দিতে হলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে টোটালি কন্ট্রোলে আসতে হবে। আর এগুলো কন্ট্রোলে আনতে বা এই কাজগুলো করতে যতটা সময় লাগবে, সেটা 2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক, 10 মাস হোক, ডাজন্ট ম্যাটার, আমি সেটা নিয়ে কথা বলছি না। যতটা সময় লাগবে ততটা সময় কোন কোন জিনিস আটকে থাকা যাবে না। হেলথ কেয়ার ব্যবস্থা আটকে থাকা যাবে না, এডুকেশন আটকে থাকা যাবে না, বাণিজ্য আটকে থাকা যাবে না, ব্যাংকিং, ট্রেড আটকে থাকা যাবে না। তাহলে এই কয়েকটা জিনিসও তাহলে একই সাথে আমাদের কাজ করতে হবে, রিফর্ম করতে হবে। এর বাইরে কোনো কিছুর মানে ওনারা পারেন না রিফর্ম করতে বা রিফর্ম করা খারাপ তা না, কিন্তু অন্য কোনো কিছু রিফর্ম করার জন্য জোরদার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং আর্গুমেন্টটা কিন্তু ওটা, একটা হলো যে নির্বাচন দেওয়ার জন্য যেগুলো লাগবেই, আর দুইটা হলো যে 2 নম্বর হলো যে নির্বাচন দেওয়ার যে সময়টা লাগবে সেই সময়ের ভিতরে কোন জিনিসগুলো থেমে থাকতে পারবে না সেগুলোর দিকে আপনার করতে হবে। ওইগুলোতে রিফর্ম বড় থাকে। সো আপনি বলেন 6টা, আপনি বলেন 10টা, কোনো অসুবিধা নেই। যেমন 10টা রিফর্ম কমিশন হয়েছে, হ্যাঁ, সো এই 10টা কোনো অসুবিধা নেই। এখন এইগুলো করতে করতে নির্বাচনের প্রস্তুতি। তো নির্বাচনের প্রস্তুতি নিতে হলে প্রথমে আপনার কি করতে হবে যে কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা একটা রোডম্যাপ দিতে হবে না? যেমন মনে করেন যে কোনো কিছুতে আজকে যদি আপনি নতুন একটা ব্যবসা খোলেন, ব্যবসা খোলার প্রথম দিন বা ব্যবসা খোলার প্ল্যান যখন শুরু করেছেন তখনই আপনার প্ল্যানের মধ্যে থাকতে হবে না ব্যবসাটা অ্যাকচুয়ালি খুলবো কবে, কবে আমি এক্সপেক্ট করছি টাকা বানাবো। তো এই যে শুরুর দিন এই জিনিসটা লাগে, তার তো একটা ম্যাপিং থাকবে, রাইট? তো আমাদের আগামীকাল 100 দিন পূর্তি হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা এখন এই ম্যাপটা পাইনি, যেই ম্যাপটা আমরা বেশিরভাগ কাজে বা বেশিরভাগ সময় প্রথম দিন আমরা এক্সপেক্ট করি। দেখেন রাজনৈতিক দলগুলো তো নিশ্চিত কিছু ধোঁয়াশার মধ্যে আছে। ধোঁয়াশার মধ্যে কিভাবে আছে? যে মানে তাদের কাছে জিনিসপত্র আনক্লিয়ার। একটা আছে না, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি পরিষ্কার করে যে এইটা হলো রোড ম্যাপ, আমরা এতগুলো এই 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা স্পেসিফিক সংস্কার করব, এছাড়া অন্য কিছু করছি, বাট নির্বাচনের জন্য এই 10টা স্পেসিফিক সংস্কার, এই 10টা স্পেসিফিক সংস্কারে আমাদের এই কাজগুলো, এই গোলগুলো মিট করতে হবে। আমরা টার্গেট করেছি এই গোলগুলো 6 মাসে মিট করব। তখন আমরাও জানি কোন দিকে কি যাচ্ছে, কোথায় কি সহযোগিতা লাগতে পারে। দেখেন যেমন মনে করেন এগেন আমি আবারও একটু পরিষ্কার করে নিই, এটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, সো তাদের সমালোচনা এটা আমাদের দায়িত্ব।
নিন্দা না, সমালোচনা আমাদের দায়িত্ব, যেন তারা সরকারই বলছে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য। মানে ওনারা কি বলছেন দ্যাট অ্যাসাইড, ওনারা যদি নাও বলতেন, আসলে আমাদের দায়িত্ব জনগণ হিসেবে, নাগরিক হিসেবে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। সো সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জায়গায় যদি আসি, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসছেন, আমরাই যাদেরকে বসিয়েছি, ওনাদের তো আসলে সরকার পরিচালনার অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতা শব্দটাও আমি ব্যবহার না করলাম, সরকার পরিচালনার জন্য নিজেদের যে আগে প্রিপারেশন লাগে এটা ওনাদের নেই, কারণ ওনারা কখনো চিন্তাও করেনি ওনারা এই জায়গায় আসবেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি নিজেই বারবার বলেছেন, আমি এই অঙ্গনের লোক না, আপনারা তাড়াতাড়ি আমাকে যেটা যেটা বলেন আমি করছি, আপনাদের কথা মানছি, আপনারা যেটা চাইছেন আমি নিরলসভাবে কাজ করে সেটা করে দিচ্ছি, তিনি সরল স্বীকারোক্তি করছেন, আমাকে আমার জায়গায় ফেরত যেতে দেবেন। উনি কিন্তু সুন্দর করে কথা বলেন, এগেন ওনার মতো একজন গণ্যমান্য ব্যক্তি, আমরা ওনার কাছ থেকে এটাই আশা করি। তো এই যে এটা বলার সত্ত্বেও আমরা এটা জানি তাহলে তাদের কোনো প্রিপারেশন নেই মানে কি, তার মানে তাদের যে জনসম্পৃক্ততা প্রয়োজন এই অনেকগুলো কাজ করবার জন্য, এই জনসম্পৃক্ততাটা ওনাদের নেই। এগেন এটা খারাপ ভালো কিছু না ভাই, আপনি একজন শিক্ষক, একজন ব্যবসায়ী, যেই নেটওয়ার্ক থাকার কথা আপনার এটা থাকার কথা না, থাকবে না, এটা স্বাভাবিক। আবার আপনার যে একাডেমিক নেটওয়ার্কে, যে একাডেমিক এরিনাতে আপনার যে নেটওয়ার্কটা আছে, আপনি যত সিম্পোজিয়াম সেমিনারসে যান, যত পেপার প্রেজেন্ট করেন, একজন ব্যবসায়ী এটা সম্বন্ধে কিছুই জানবে না। সো এক একজনের এক একটা জায়গা না, তো তাদের এরিনাটা কমপ্লিটলি ভিন্ন। সো জনসম্পৃক্ততাটা তাদের এরিনার ভেতরেই পড়ে না। একই সাথে এই যে সরকারি দপ্তরগুলো কিভাবে পরিচালিত হয় এই কাজগুলো তারা করেনি। মানে একটা আছে না যে ঠিক আছে আমি 30,000 কর্মচারীর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালিয়েছি, সরকারি প্রতিষ্ঠান চালাইনি বা কিভাবে কাজ করে জানি না, বাট অ্যাটলিস্ট 3,000 কর্মচারী একটা প্রতিষ্ঠান চালিয়েছি। কিন্তু আপনি যদি একজন একাডেমিক হন, আপনি এরকম কিছু চালাননি, মানসিকতাই পুরো ভিন্ন। সো এই যে এই জায়গাগুলো থেকে আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় আপনার উপদেষ্টা মণ্ডলীর মেম্বাররা যারা আছেন, তারা এই জায়গাগুলো থেকে অনেক দূরে, এবং যার জন্য এখানে ওনাদের দোষ না ভাই, কিন্তু এই যে অভিজ্ঞতা, বাস্তবতা এখানে যে এখানে অনেকগুলো ভুল ত্রুটি হচ্ছে। ভুল ত্রুটির ভিতরে যেমন মনে করেন গতকালই একটা বড় দাগে ভুল হলো। দেখেন আমরা যখন জুলাই অগস্ট আন্দোলনের পর আমরা সবাই এক ডাকে, মানে ইনক্লুডিং ইন্টারিম সরকারের যারা আছেন তারা সবাই, বাইরে রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই এক ডাকে কিন্তু বলেছে প্রথম দায়িত্ব ইন্টারিম সরকারের, যারা নিহত হয়েছে তাদের সম্মাননা, তারপর দ্বিতীয় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং ফ্যামিলির আপকিপ। তো এই দুটো কিন্তু মানে নির্বাচন অনেক পরে, মানে ফার্স্ট ছিল যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের যে রেসপন্সিবিলিটি, সম্মান, শ্রদ্ধা, দায়িত্ব, এবং যারা আহত হয়েছেন দ্বিতীয় হলো তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি। তো এই দুটো রেসপন্সিবিলিটির একটাও আমরা সঠিকভাবে, এগেন এমন না যে তারা করতে চান না, করছেন, তারা অনেক খাটনি করছেন, আমরা দূর থেকেও দেখছি, কিন্তু সক্ষম হচ্ছেন না, পারছেন না। সহকর্মী বলেন বা আমার সর্ট অফ কমরেডস ইন আর্মস বলেন, মানে জুলাই অগস্টে যেহেতু আমরা সবাই রাজপথে ছিলাম, আমার সাথেও অনেকে গুলিবিদ্ধ হয়েছে, আমার সাথে অনেকে আহত হয়েছে। তো তাদেরকে বারবার করে আমি হাসপাতালেও দেখতে গেছি, ইনক্লুডিং পঙ্গু হাসপাতালে। গত 1-1.5 মাসে যাওয়া হয়নি, বাট অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত কয়েকবার গেছি। তো এই যে এই সব যাওয়ার সময় আমরা যেটা বারবার করে দেখেছি যে অনেককে পার্মানেন্ট পঙ্গুত্ব স্টেজে যেতে হয়েছে, কারণ যেই অপারেশনটা হয়তো প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে করলে হয়ে যেত, আর্থিক বা অন্য কারণে ওই অপারেশনটা সময় মতো হয়নি। তো সময় মতো না হওয়ার কারণে এমন জায়গায় পৌঁছে গেছে যে ওই হাতটা বা ওই পাটা আর রক্ষা করা যায়নি। তো উনি হয়তো পঙ্গু হতেন না, কিন্তু পঙ্গুত্ব ওনার বরণ করে নিতে হয়েছে। কেন? কারণ চিকিৎসাটা সঠিক সময় পায়নি। এইখানে আমি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা ভুল হবে, বাট অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের যারা আছেন তাদেরও কয়েকজনের সাথে এটা প্রথম 1-2 মাস অনেকবার আলোচনা করেছিলাম যে আপনারা যদি আমাদেরকেও সহযোগিতা করতে দেন তাহলে আমরা রিচ আউট করতে পারি, বা আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি বাংলাদেশের ব্যবসায়ী সমাজের কাছে রিচ আউট করা। যে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, এক একটা কোম্পানি তারা দায়িত্ব নেবেন, দায়িত্ব নেয় না গুলশানের রাস্তা পরিষ্কার রাখবে, একটা কোম্পানি দায়িত্ব নিয়ে নেয়। সো ওরকম এই কোম্পানিগুলো দায়িত্ব নেবে 5 জন, 10 জন, 15 জন যারা জুলাই অগস্টের বীর আহত যারা আছেন তাদের চিকিৎসার জন্য, এবং এই কোম্পানিগুলোর কাছে, এবং এই চিকিৎসার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করা। জি জি, এটা এবং এটা খুব মানে মনে করেন যেটা আমি যে জায়গা থেকে বলেছিলাম, কারণ এগেন আমাদের মানে সামাজিক নেটওয়ার্কও তো আছে, সামাজিক নেটওয়ার্কের ভিতরেও 100-150 বড় বড় ব্যবসায়ীজনরা পড়েন। হ্যাঁ, সো আমরা জানি যে এই জিনিসটা যদি তাদেরকে অফার করা হয়, তারা লুফে নেবে মাল্টিপল কারণে। এক হলো অবভিয়াসলি তারাও দেশকে ভালোবাসে, এটা একটা কারণ। দ্বিতীয় হলো তারাও জানবে যে ঠিক আছে জুলাই অগস্টে হয়তো ওনারা তার ফ্যাক্টরির ভয়তে বা কোম্পানির ভয়তে রাজপথে নামতে পারেনি, কিন্তু যারা রাজপথে নেমেছেন তাদের প্রতি তারা শ্রদ্ধা ভালোবাসা দেখাতে পারলেন। তৃতীয়ত তারা তো ব্যবসায়ী,
তারা তাদের ব্যবসায় কত বেশি ফয়দা করতে পারবে, ব্যবসার পিআর কত বেশি পাবে সেটা তারা চেষ্টা করবে। তো 5 জন 10 জন 15 জন আহত বীর সৈনিক জুলাই আগস্টের তাদের চিকিৎসা যদি এই কোম্পানিটা করে, এই কোম্পানিটা সেটা নিয়ে প্রচার করতে পারবে না? সে করলো প্রচার, ভাই ভালো কাজই তো করেছে, সে করলো প্রচার, এবং এটা মহৎ উদ্যোগ, মহৎ কাজ হয়ে থাকবে, ঠিক না? সো মানে এই যে আমরা যেটা বলি না যে এক ঢিলে কয়েক পাখি, হ্যাঁ এরকম অনেক কিছু করা যেত, এখনো যে করা যায় না তা না, কিন্তু 3 মাস আগেও কিন্তু করা যেত, এবং 3 মাস আগে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই স্পেসিফিক এখন যে কথাটা আপনাকে বললাম, এটা অবশ্যই আমি মাননীয় প্রধান উপদেষ্টার কান পর্যন্ত দিতে পারিনি, ওনার সাথে এত লম্বা আলোচনা আমার হয় না, সো এটা হয়নি। কিন্তু ওনার সাথে অ্যাক্সেস মানে সরকারি পর্যায়ে কাজ করছেন, মানে অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করছেন এরকম ব্যক্তিত্বদের কাছেও আমি পার্সোনালি এই কথাগুলো দিতে চেষ্টা করেছি, এবং ওনারাও পজিটিভলি নিয়েছেন। এমন না যে ওনারা বলছে ববি সাহেব আপনি কি বললেন, এটা আদর মিয়া, আমরা সরকার, আমরা কি আর না, ওনারাও পজিটিভলি নিয়েছেন। কিন্তু এফিশিয়েন্টলি হয়তো এই কমিউনিকেশনটা বা এটার উপরে কার্যকারিতা কোনো কিছু করা হয়নি। তো এই যে ল্যাক অফ এফিসিয়েন্সিগুলো, এগুলো একটা বড় কারণ হতে পারে সরকার পরিচালনার কোনো ধরনের অভিজ্ঞতা থেকে ওনারা দূরে, আপনার ওই যে জনসম্পৃক্ততা এখান থেকে দূরে। কারণ জনসম্পৃক্ততা না থাকলে কি হয়, যেমন মনে করেন আমি কখনো কোনো পাবলিক অফিসে যাইনি, মানে নির্বাচিত হইনি, কারণ আমি রাজনীতিতে আসার পর থেকে বাংলাদেশের মাটিতে নির্বাচন হয় নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু যেহেতু আমরা রাজনীতিতে কাজ করি, সো মানে উপজেলা ইউনিয়ন লেভেলেও অনেক কর্মী আছেন আমার, মানে হাজারো কর্মী আছেন আমার যারা আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড, মানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে, রাত 3টায় ফোন দিবে, রাত 2টায় মেসেজ পাঠাবে, এরকম হাজারো কর্মী আছেন। সো আমরা কোনো ভুল পদক্ষেপ নিলে মিনিমাম হলেও আমরা কয়েকশো মেসেজ আমাদের ফোনে চলে আসে, স্যার এটা কি হলো, ভাই এটা কি করলেন, নেতা এটা কেমনে করলেন, এটা কি বললেন, কেন বললেন, মানে আমরা যদি কোনো ভুল লোকাল ফিডব্যাক দ্রুত পেয়ে যান, ইমিডিয়েট ফিডব্যাক থাকে। সো আমরা তাকাই দেখি, ও আচ্ছা এটা হয়তো ভুল হয়েছে, আমার জন্য আমার পিছে যারা দাঁড়িয়ে আছে, মানে যাদের জন্য আমার নাম নেতা, তারা যদি পছন্দ না করে তাহলে আমি এটা করতে পারি না। তো কিন্তু তারা যদি না থাকতো, এই নেটওয়ার্কটা না থাকতো, এই মেসেজ ফোন কল যদি না আসতো, আমি জানতাম ভাই আমি কোনটা ভুল করছি। এই জিনিসগুলো অত্যন্ত দুঃখজনক যে এমন কিছু হয়েছে যেটা বিতর্কিত হতে হয়েছে, মানে এটা অত্যন্ত দুঃখজনক। কারণ প্রথম সারিতে যখন 21 জন উপদেষ্টা নিয়োগ হলেন, এটা নিয়ে বাইরে আমরা কেউ কোনো আলোচনা তুলিনি। আমাদের কাছে আনঅফিশিয়ালি অনেক আলোচনা হয়েছে, অবভিয়াসলি। অফিশিয়ালি আমাদের কারোর কাছে কোনো রেকমেন্ডেশন, কোনো তালিকা চাওয়া হয়নি অফিশিয়ালি। আমি জানি যে অফিশিয়ালি আপনার এজেন্সিগুলো থেকে, মানে ইন্টেলিজেন্স এজেন্সি, পুলিশ এজেন্সি, এই জায়গাগুলো থেকে তালিকা নেওয়া হয়েছে, এবং এই তালিকাগুলো মানে আমি নেগেটিভভাবে বলতে চাই না, এই তালিকা নেওয়া প্রয়োজন। কারণ আপনি যদি তালিকা না নেন তাদের কাছ থেকে, পুলিশ ক্লিয়ারেন্স, ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স না নেন, তারপর দেখবেন আপনি ভালো ভালো নিয়ে নিয়েছেন, তার নামে 5টা মামলা আছে, যেটা এইবার হয়েছে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেটা হওয়া উচিত, যেটা এইবার হয়েছে। তো এই যে এখন আপনাকে যে জিনিসটা বললাম যে মানে সরকারের পরিধি, রিফর্মের পরিধি, সরকারের পরিধি ওই আকারেই হওয়া উচিত বা প্রয়োজন, যেটা তাদের বাস্তবায়ন, যে কাজগুলো তাদের বাস্তবায়ন করা প্রয়োজন। সো এই যে কাজে বাস্তবায়নের ভেতরে এই যে যখন বললাম যে নির্বাচন আর নির্বাচনের সময় যে জিনিসগুলো আটকে থাকতে পারবে না, এই দুটোর কোনোটার ভিতরে কালচার পড়ে না। সো কালচারের জন্য একজন নতুন অ্যাডভাইজার নিয়োগ করা কোনোভাবেই প্রয়োজন বা জরুরি বলে আমি মনে করি না। তবু ওনারা করতে চাইলে নিশ্চয়ই করতে পারেন, কারণ পরিধি বাড়ানোর কথা আমরা বারবার করে বলেছি। বাট এমন একটা জায়গায় যেখানে আসলে কোনো ব্যক্তি না দিলেও চলতো, মানে ওটা খালি থাকলেই চলতো, সেখানে বিতর্কিত ব্যক্তি দেয়া, এটা অত্যন্ত দুঃখজনক। এবং একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, বাণিজ্য, যেটা ডে 1 থেকে, মানে প্রথমেই যখন অত্যন্ত স্বনামধন্য ব্যাংকার এবং বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর সালেউদ্দিন, ওনাকে যখন দুটো দায়িত্ব একসাথে দেওয়া হলো, প্রথমে আমরা সাধুবাদ জানিয়েছি ওনাকে চুজ করবার জন্য, বাট তখনই আমরা বলেছিলাম যে এই দুটোই বড় দাগে বড় বড় দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ। এই দুটো, ডক্টর সালেউদ্দিন অত্যন্ত কেবল ব্যক্তিত্ব, কিন্তু ওনাকে আপনি ফাইন্যান্সটা দেন, আপনারা ফাইন্যান্সটা দেন, বাণিজ্যতে অন্য কাউকে নেন, এবং বাণিজ্যতে এমন কাউকেই নেন। ডক্টর সালেউদ্দিন ব্যবসা ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, ওই নেটওয়ার্কটা ওনার নেই। ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড থেকে নন কন্ট্রোভার্সিয়াল এবং স্বনামধন্য, নন কন্ট্রোভার্সিয়াল প্রথম জায়গাটা আসবে হলো যে আওয়ামী সিম্পাথি, এই ফ্যাসিস্টদের জন্য কোনো ধরনের কানেকশন বা সিম্পাথি তার নেই, নন কন্ট্রোভার্সিয়াল এবং ভালো একজন নেটওয়ার্কওয়ালা ব্যবসায়ী সমাজ থেকে একজনকে চুজ করেন, যিনি জুলাই বিপ্লবকে ধারণ করেন, স্পিরিটকে ধারণ করেন, অর এট লিস্ট কোনোভাবে এটাকে চ্যালেঞ্জ করেন না। মানে অনেক সময় আমরা হয়তো দূর থেকে বুঝতে পারবো না কি অ্যাকচুয়ালি ধারণ করেন বা না করেন, কিন্তু যদি পরিষ্কার কোনো তথ্য থাকে, এভিডেন্স থাকে যে না এটার বিপরীতে কিছু আছে, সেটা কন্ট্রোভার্সিয়াল বা মুশকিল আপনাদের কথা আছে। জি, এবং সেইখানে আমাদের এই কারেন্ট বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে। ষড়যন্ত্র আসলে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, মানে আমরা ফ্যাসিবাদদের
সরকার থেকে নামাতে সক্ষম হয়েছি, তাদের পতন ঘটেছে, তাদের মূল নেত্রী দেশ থেকে পলাতক, মূল নেত্রীর আশেপাশের আরো 200, 400, 500 জন নেতা দেশ থেকে পলাতক। কিন্তু দেশ থেকে পলাতক, কিন্তু তারা কিন্তু মানে আইনের আপনার আয়তায় আসেনি। সো দেশ থেকে পলাতক হবার পর গত 15.5 বছরে তারা যতটা লুট করেছে, তারা যত অন্যায় করেছে, বিদেশের মাটিতে যত টাকা পাচার করেছে, এবং একটা হিসাব আছে প্রত্যেক বছর যে ট্রান্সপারেন্সি আপনার ডক্টর ইফতাকুরুজ্জামানি কিছুদিন আগে মানে টিআইবি থেকে বা উনি বোধহয় কমিশন থেকে, আমি ঠিক শিওর না, কারণ ইসে কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, রিফর্ম কমিশনের তো দায়িত্বে উনি কিছু মন্তব্য করেছেন, বাট এনিওয়ে বলেছেন যে প্রতি বছর অন অ্যাভারেজ 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়েছে আমাদের দেশ থেকে। তো এই যে এত টাকা, তো এর বেশিরভাগ তো তাদের কাছে, তারা বাইরে থেকে তাদের কোনো ধরনের রিটার্ন বা রিভেঞ্জ বা এগুলোর চেষ্টা করবেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। একই সাথে তারা যেহেতু আমাদের প্রতিবেশী দেশের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং এখনো প্রতিবেশী দেশ তাদেরকে কোনো ধরনের সহযোগিতা দিচ্ছে না তাও না, এবং প্রতিবেশী দেশের মিডিয়া মানে ইলেকট্রনিক মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, তারাও কিন্তু খুব ঢালাওভাবে আমাদের দেশের কোনো মিডিয়া খুব একেবারে ন্যাক্কারজনকভাবে সবচেয়ে বেশি ছড়ানো যেগুলো সেগুলোই করছে ন্যাশনাল লেভেলে, যেগুলো আর কি, হ্যাঁ, তারা খুব ন্যাক্কারজনকভাবে মিথ্যা প্রোপাগান্ডা বা প্রচারণা করছে আমাদের দেশ সম্বন্ধে। এবং এইটা তারা শুধু তাদের দেশের মাটিতেই করছে না, কিন্তু পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে করছে, এবং এমন লেভেলে করছে যেখানে আমরা ওয়েস্টার্ন ইউরোপ বা আমেরিকান মিডিয়াতেও কিছু চিত্র এটার তুলে ধরা দেখেছি, যেখানে তো এই জায়গাগুলো ষড়যন্ত্র মানে চলছে, এটা থামছে না। কিন্তু এখন ষড়যন্ত্র অ্যাবসলিউটলি আমরা শেষ করে দিতে পারবো এদের সবাইকে আইনের আয়তায় না আনা পর্যন্ত, এটাও সত্যি না। তবে এখন যে তীব্রতার সাথে ষড়যন্ত্র চলছে এই সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, আমাদের সবার বিরুদ্ধে যে তীব্রতার সাথে চলছে, এইটা কমাবার একটা ভালো উপায় হলো সরকারের স্টেবিলিটি নিয়ে আসা, সরকারকে আরো শক্তিশালী করা। এখন সরকারকে শক্তিশালী করার দুইটা উপায়। একটা উপায় হলো যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্য সব স্টেক হোল্ডারদেরকে তাদের সাথে নেবেন, যেন অন্য সব স্টেক হোল্ডাররা সহযোগিতা করবেন তাদেরকে তাদের শক্তি আরো বৃদ্ধি করবার। এবং একই সাথে প্রসেসটা হতে হবে যে সামনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া, কারণ নির্বাচিত সরকার অটোমেটিক্যালি বাই ডিন্ট অফ বিং ইলেক্টেড তারা অনেক শক্তিশালী সরকার। মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আস্থার পরিবেশ আনতে হবে। জি, রাজনৈতিক দলকে আস্থায় নিতে হবে। মানে রাজনৈতিক দলরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পুরো আস্থা রেখেছে, এবং পুরো আস্থা রেখে এখনো শুধু রোডম্যাপ চাইছে। 100 দিন হয়ে গেছে, যেটা প্রথম দিন দেওয়ার কথা, 100 দিন পরও এই রোডম্যাপটাই চাইছে, আর কোনো কথা বলছে না। কিন্তু যদিও এইটাকে নিয়েও আলোচনাটা খুব নেতিবাচক হচ্ছে, যে এই রাজনৈতিক দলগুলো এত লোভী কেন, তারা শুধু নির্বাচন চায়। ভাই, নির্বাচন চায়, ক্ষমতা চায় না। কিন্তু নির্বাচন চায়, আপনি পয়েন্টটা বুঝেছেন? মানে হাসিনা ক্ষমতা চাইতো, রাজনৈতিক দলগুলো আজকে কি চায়? নির্বাচন চায়। নির্বাচন মানে কি? যেন জনগণের হাতে ক্ষমতাটা ফিরে যায়, ভোটাধিকার চায়। এবং সেটা হলে যেই মুহূর্তে সেটা হবে, তখন সরকার পরিচালনার দায়িত্ব, ক্ষমতা না, তখন সরকার পরিচালনার দায়িত্ব জনগণের যে পছন্দ তার হাতে আসবে। সো এইটা হলো প্রসেস। তো এই প্রসেসটাতে আমার বিজ্ঞ সহলোচক যে কথাটা বলেছে যে যৌক্তিক সময়, এবং এটাও দেখেন তাদের দল থেকে বা আমরাও যৌক্তিক সময়ের মতোই কথা বলছি। এই কথাটাও কিন্তু আসলে যে আমরা তাদের উপরে প্রেশার দিচ্ছি না, তাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনি যুক্তিটা বলেন। আমরা শুধু যৌক্তিকতা দেখতে চাই, আপনি শুধু যুক্তিটা বলেন যে ভাই আমার যুক্তি এইটা, এই কারণে 10 মাস লাগবে, এই যুক্তিটা শুধু বলেন। কিন্তু আমরা বারবার যে রিটার্ন যে আওয়াজটা শুনছি হলো যুক্তি কেন দিতে হবে। আরে মানে সরকার মানেই তো অ্যাকাউন্টেবল, সেটা যেই সরকারই হোক। আজকে আমেরিকায় বাইডেন সরকার অ্যাকাউন্টেবল, জানুয়ারি মাস থেকে ট্রাম্প সরকার হবে অ্যাকাউন্টেবল। একইভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবিলিটির বাইরে কেউ যেতে পারে না। কি করতে চান সেটা তো জনগণের সামনে উপস্থাপন করবেন। এক্স্যাক্টলি। এবং আমরা কি স্টেক হোল্ডার না? আমরা কি স্টেক হোল্ডার কেন বলছি? কারণ জনগণের কাছে তো এগুলো নিয়ে আমরা ভোট চাইতে যাব। জি, সো জনগণকে আমাদের দেখাইতে হবে যে আমরা এইটার সাথে আছি, এর জন্য ভোট দিবেন, এটার সাথে নাই, এই জন্য ভোট দিবেন। সো আমাদেরও তো জানা দরকার নির্বাচিত হলে এই আমার এজেন্ডা বা এইভাবে আমি কাজ করতে চাই, কমিটমেন্টের জায়গাগুলো এগ্রি করি। এবং আপনাদেরকে আমরা 100% কনফার্ম করছি, নিশ্চিত করছি যে এই রিফর্মগুলো আমরা পার্লামেন্টে আসার সঙ্গে সঙ্গে করব। প্রথমে একটা জিনিস একটু ক্ল্যারিফাই করা দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে 2 দফায় বসেছেন, এর বেশি না। মানে ওনারা হয়তো বসেছেন 3-4 বার, বাট
দুবার করে যে কোনো দলের সাথে বসেছেন। সো এই 2বার 3বার বসেছেন, কিন্তু ভিন্ন ভিন্ন দলের সাথে। সো সবার সাথে 2বার করে বসেছেন। এটা হলো 8 তারিখে দায়িত্ব নেবার পর। তার আগে অবভিয়াসলি বসা হয়েছে, আলোচনা হয়েছে, আবার 8 তারিখে দায়িত্ব নেবার পর 2বার করে বসেছেন। আমরা প্রত্যেকবারই ওনাদের সাথে কথা বলার সময় ওনারা আমাদেরকে আশ্বাস দেন যে ওনারা আমাদের সাথে আলোচনা আরও বাড়াবেন এবং গুরুত্বপূর্ণ ডিসিশনগুলোতে আমাদের ফিডব্যাক নেবেন। আমাদের কথা শুনবেন এটা না ভাই, বাট আমাদের ফিডব্যাক নেবেন, কারণ আমরাও তো জনগণের সাথে সম্পৃক্ত। সো আমরাও জানি জনগণের পালসটা কিছু দূর হয়তো আমরা বুঝি, এবং আমরা তাদেরকে এটাও বারবার করে বলছি শুধু আমাদের সাথে না, মানে এবং আমি আমার দলের কথা বলছি আর কি, এনডিএম, যে আমরা অন্তর্বর্তী সরকারকে বারবার করে বলেছি শুধু আমাদের রাজনৈতিক দলদের সাথে না, অন্য সব বড় দাগে যারা স্টেক হোল্ডার্সরা আছেন, সেটা ব্যবসায়ী সমাজ হোক, সুশীল সমাজ, ইন্টেলেকচুয়াল কমিউনিটি, তাদের সবার সাথেই কম বেশি রেগুলার এই ফিডব্যাকটা নেওয়াটা প্রয়োজন। কিন্তু এবং এগেন যে বলি যে তারা খুব নমনীয়তার সাথে আমাদেরকে প্রত্যেকবারই আশ্বাস দিয়েছেন যে তারা এই ফিডব্যাকটা নেবেন, এবং আমি মনে করি কিন্তু যে আইডিয়ালি ওনারা ফিডব্যাকটা নিতে চান, কিন্তু ওনারা যেই কাজের প্রেসার যায় কোথায়, এফিশিয়েন্সি, যে একটা মন্ত্রণালয় চালানো যে কতখানি মুশকিল, এইটা যারা ওই জায়গায় বসেননি তাদের জন্য কল্পনা করা খুবই মুশকিল। মানে আমি নিজে মন্ত্রণালয় চালাইনি, সো এটা আমি বলছি না, বাট আমি দেখেছি খুব কাছের থেকে যারা চালিয়েছেন রাজনীতিবিদ হিসেবে, তাদের সাথে কাজ করতে গিয়ে দেখেছি, এবং এটা এত চারটিখানি কথা না, এত সহজ নয়। তো এই যে এত কিছুর ভেতরে ওনারা হয়তো হিমশিম খাচ্ছেন, এবং ওনারা হয়তো সব এন্ডসগুলো মিট করাতে পারছেন না। সো কার কথা শুনছেন এটা অত্যন্ত মুশকিল, কারণ এই যেটা যদি ছাত্রদের কথাও শুনতেন, নট যে আমি বলছি ছাত্রদের কথা এককভাবে শোনা উচিত, তারা সাহসী, তারা বিশাল একটা অ্যাচিভমেন্ট তাদের জুলাই আগস্ট এবং তার আগেও বাংলাদেশের ইতিহাসে অনেক অ্যাচিভমেন্ট ছাত্রদের বা তরুণদের, কিন্তু তাদের অনভিজ্ঞতা, তাদের ইনএক্সপিরিয়েন্স একটা বড় দাগে তাদের পরিচয়। সো সব কথা তাদের মতো করে শুনতে গেলে আবার খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু এই যে নিয়োগের বিষয়, এখানে আমরা যা এখন পরিষ্কার দেখছি যে ছাত্রদের কথাও শোনা হয়নি। সো এখানে এই সাজেশনগুলো এসছে কোত্থেকে? আমি গণমাধ্যমে অনেকের কাছে এই কথাগুলো বলতে শুনেছি যে চিরকুট পাঠানো হয় বা এই ধরনের। এখন আমার বড় দাগে প্রশ্ন হলো, ভাই চিরকুট কারা পাঠাচ্ছে? কারণ রাজনৈতিক দল সবার সাথে তো আমাদের পরিচয় আছে, আমরা সবাই বন্ধু প্রতিম। সো আমরা কেউ পাঠাচ্ছি না। ব্যবসায়ী সমাজের সাথে যে একেবারে পরিচয় নেই তাও না, তাদের সাথেও কথা বলি, তারা এমনি বহুত দুশ্চিন্তায়, তারা চিরকুট পাঠানোর তাদের সময় নাই। তাহলে চিরকুট পাঠাচ্ছে কি, এটা আসলে জানতে চাই। তবে এই যে এই ডিসিশনগুলো যদি ওনারা আরেকটু আলোচনার মাধ্যমে নিত, ওনারাই ডিসাইড করবেন, কিন্তু একটু ফিডব্যাক নিয়ে, যে পরে কোনটা ভালো হতে পারে না খারাপ না হতে পারে, তাহলে ওনাদের নির্ণয় করতে অনেক সুবিধা হতো। রাজনৈতিক দলগুলোর ভেতরে মানে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরে গত বেশ কিছু বছর ধরে অনেক শক্ত ঐক্য তৈরি হয়েছিল। গত 2 বছর, মানে এই জুলাই আগস্ট আন্দোলনের আগে গত 2 বছর আমরা এক দফা আন্দোলন এবং এসব আন্দোলনে আমরা সবাই একসাথে কাজ করেছি। সো আমাদের সম্পর্কগুলো বেশ গভীরভাবে তৈরি হয়েছে। একটু দুঃখজনক বাট এটাই বাস্তবতা যে স্বৈরাচারের পতন ঘটানোর পর বা ফ্যাসিস্টদের পতন ঘটানোর পর যেটা হলো যে হয়তো একদাগে আমাদের সবার ভিতরে একটা নতুন বিশ্বাস আসলো যে আমরা সামনে নির্বাচন পাবো, নতুন বাংলাদেশের জনগণের জন্য রাজনৈতিক দল নিজের বিশ্বাস নিয়ে কাজ করতে পারবো। সেই জায়গাটি থেকে হয়তো অনেকেই তাদের নির্বাচনী প্রস্তুতির কথা চিন্তা করে হয়তো কিছু কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বা কিছু আলোচনায় লিপ্ত হয়েছেন, যে জিনিসগুলো হয়তো কিছু দূর ওই যে ঐক্য যেটা ছিল সেটা হয়তো ঐক্যটা দুর্বল হবে না, কিন্তু দেখতে দুর্বল মনে হবে। নির্বাচন যখন আসলেই আসবে তখন কিন্তু আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী, ভোটের মাঠে তো তাই। জি, আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তো এখানে আমি সাধুবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে, যে সে ওই একদফা আন্দোলনের সময় যে কথাগুলো বলেছিলেন যে স্বৈরাচার বা এই ফ্যাসিস্ট সরকারের যদি পতন ঘটে, আমরা যারা এই পতনের জন্য কাজ করেছি আমরা সবাই একসাথে জাতীয় সরকার গঠন করব। 100 দিন হয়ে গেছে, 100 দিনের বেশি হয়ে গেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের, এখনো জনাব তারেক রহমান তার কথা বা তার ভাষা পাল্টাননি। আমি তাকে সাধুবাদ জানাই। হ্যাভিং সেড দ্যাট, রাজনৈতিক দলগুলোর ভিতরে তার চিন্তা থাকেই যে যদি আমরা কোয়ালিশন করি নির্বাচনে তাহলে হয়তো আমরা পার্টনার হতে পারি, কারণ জাতীয় সরকার আসলে মানেটা হয়তো সবার কাছে এখনো পরিষ্কার না, এবং আমরা কেউ একে অপরের জন্য পরিষ্কার করিও নি, আমরাও কাউকে জিজ্ঞেস করিনি, কেউ আমাকেও জিজ্ঞেস করেনি, সো আমরা পরিষ্কার করতে পারিনি যে হলে তার ধরনটা কেমন হবে, কারা থাকবে, কিভাবে হবে। সো তাহলে প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে অনেকগুলো দলই হয়তো চিন্তা করতে পারে যে না, এখন তো ফ্যাসিস্ট শেষ,
এখন আমরা আমাদের দল গোছানো, আমাদের দলের জন্য ভোট গোছানো, এবং আমার দলের কাছে যদি উনার দলের থেকে ভোট নিতে হয় তাহলে আমি সারাক্ষণ উনার গুণ গিয়ে তো আমি ভোট নিতে পারবো না। তাহলে আমাদের ভেতরে আমরা শত্রু না ভাই, আমরা এখনো বন্ধু, কিন্তু আমাদের তফাৎ বা পার্থক্যটা এটা পরিষ্কার করার সময় চলে এসেছে। এই ধরনের অনেকেরই বিশ্বাস এসেছে, এবং সেইভাবে এটাকে আমি মন্দভাবে দেখছি না, নেতিবাচকভাবেও দেখছি না, কিন্তু নির্বাচন করতে হলে এইটাই করতে হবে। আমি যেটা বলছি বা আমি যেভাবে চিন্তা করছি যে আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমরা এখনো এই ফ্যাসিস্টদের যে পুরো ভয়টা কাটিয়ে উঠতে পারিনি। মানে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এখনো চেষ্টা করছে প্রথমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করা, এবং এই সরকারকে দুর্বল করার মাধ্যমে যে সামনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং আর কি কি করা যায়, এইসব কাজে কিন্তু তারা লিপ্ত আছে। এবং সেই জায়গায় সেক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্য বিকল্প এবং অটুট রাখা। এক্স্যাক্টলি, এই জায়গায় ঐক্যর কোনো বিকল্প আমাদের এখনো ঐক্য কোনোভাবেই মানে যে কোনো মূল্যে অটুট রাখতে